আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে ক্লাসটা করছেন, মানে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, একটু কমেন্ট করেন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন। আহ ৭ মিনিট লেট। আচ্ছা, ওকে। সেকেন্ড, একটু চেক করে নেই সব ক্লিয়ার আছে কিনা। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আজকের আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আজকেও আবার আমরা লাইভে করছি, সবার সাথে লাইভে করব। স্যার 10টায় ঘুম আসে। আচ্ছা, সমস্যা নেই, 10টায় তো আজকেই দিয়েছি, আপনাদের তো 9টার দিকেই ক্লাস হয়। আচ্ছা, ওকে। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমি মোটামুটি কমেন্ট পাচ্ছি। আগে আপনারা কমেন্ট করেন যে কারা আমার মানে এই ব্যাচে এখন যারা ক্লাস করছেন, তাদের মধ্যে কারা কারা আছেন যারা আমার পেইড ব্যাচের, কারা কারা আছেন যারা পেইড ব্যাচের আছেন, তারা একটু কমেন্ট করেন। যারা যারা পেইড ব্যাচের আছেন তারা কমেন্ট করেন, যারা পেইড ব্যাচের নাই তারাও কমেন্ট করতে পারেন যে আপনি পেইড ব্যাচে নাই, সেটাও কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 নাম্বার টপিক, তাই না? আমরা পেইড ব্যাচে আমাদের এখন পর্যন্ত আমরা শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা এবং হচ্ছে লসাগু গসাগু এই পার্টগুলো পড়েছি। এই পার্টগুলো পড়েছি। আজকে আমরা শুরু করব অনুপাত সমানুপাত। আমার ম্যাজিক ম্যাথ বইয়ের 2025-এর এডিশন বা 24-এর এডিশন যদি থাকে তাহলে একবারে নাম্বার সহ মিলবে, এবং আমি তো পিডিএফ দিয়ে দিই। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করতে পারি আজকের অনুপাত সমানুপাত এই পার্টটা। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাধারণ অনুপাত সমানুপাত এই বিষয়টা কি। আচ্ছা, অনুপাত মানে আসলে কি? অনুপাত বলতে আমরা কি বুঝি? মনে করেন আপনার কাছে আমরা যদি বলি, আপনাকে আমি বললাম যে 2:3, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন 2:3, এটা মানে আসলে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে অনুপাত বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে ভগ্নাংশ। 2:3 মানে 2/3। অনুপাত মানে আসলে ভগ্নাংশ, যার পূর্বপদ যেটা আছে সেই পূর্বপদটা থাকে লবে আর পরপদটা থাকে হরে। এটাই হচ্ছে অনুপাত সমানুপাত। ঠিক আছে, তাহলে অনুপাতের পূর্বপদ থাকে হচ্ছে লবে, লব মানে উপরে, আর পরপদ থাকে হরে। তার মানে অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্বপদ, মানে আগে যেটা পদ আছে, আর এটা হচ্ছে উত্তর পদ, মানে পরে যেটা পদ আছে। পূর্বপদটা কোথায় চলে যায়? উপরে, মানে লবে। পরপদটা কোথায় চলে যায়? হরে। তো ঠিক আছে, অনুপাত কি এই কোশ্চেনও কিন্তু এসছে। অনুপাত কি এই কোশ্চেনটাও এসছে। অনুপাতটা কি? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। অনুপাত মানে একটি ভগ্নাংশ। আচ্ছা, আজকে জুমেরটা দেই নেই না, আজকে জুমে থাক, এখান থেকেই ক্লাস করেন। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। আচ্ছা, 2 নাম্বার, অনুপাতের একক কি? অনুপাত সব সময় একই জিনিসের ভগ্নাংশ। একই জিনিসের দুইটা
পরিমাণের অনুপাতকে বোঝায়। যেমন আমি যদি বলি একজনের কাছে 10 টাকা আছে, একজনের কাছে 10 টাকা আছে এবং আরেকজনের কাছে বললাম যে 11 টাকা আছে। তো ব্যাপারটা এরকম যে এদের যে অনুপাতটা 10 টাকা অনুপাত 11 টাকা, এটার অনুপাত কি? এটার অনুপাত হচ্ছে টাকা টাকা কাটা চলে গেল 10 অনুপাত 11। যেহেতু একই জিনিসের ভগ্নাংশ এটা রিপ্রেজেন্ট করে, তাই আলটিমেটলি অনুপাতের কোনো একক থাকে না, মানে দুই পাশে কাটাকাটি চলে যায়। মানে 10 টাকা এটাকে যদি 11 টাকা দিয়ে ভাগ করি, টাকা টাকা কাটা চলে যায়, টাকা টাকা কাটা, তার মানে অনুপাতের কোনো একক থাকে না, অনুপাতের কোনো একক নাই, বুঝছেন? অনুপাতের কোনো একক নাই। 4 অনুপাত 25-এর দ্বিগুণানুপাত কি হবে? 4 অনুপাত 25-এর দ্বিগুণানুপাত কি হবে? দ্বিগুণানুপাত এবং দ্বিভাজিত অনুপাত এই দুটা জিনিস ইম্পর্টেন্ট, বলে রাখি। দ্বিগুণানুপাত আরেকটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত ব্যাপারটা হচ্ছে আমার যদি একটা কোনো কিছু অনুপাত দেওয়া থাকে, ধরলাম এ অনুপাত বি, এইটারই যদি আমরা বর্গের অনুপাত বের করি সেটাকেই বলি আমরা দ্বিগুণানুপাত, এটা বর্গ। আর দ্বিভাজিত অনুপাত হচ্ছে এ অনুপাত বি এর যদি আমরা রুট করি, রুট এ অনুপাত রুট বি করি, তাহলে সেটাকে বলবো আমরা দ্বিভাজিত অনুপাত। তাহলে মনে রাখবো যে দ্বিগুণানুপাত আর দ্বিভাজিত অনুপাত এই দুটা জিনিস। যদি বলে দ্বিগুণানুপাত, জাস্ট আমরা স্কোয়ার করব, মানে 4-এর বর্গ করলে আসবে, আর 5-এর বর্গ 25-এর বর্গ করলে, 4-এর বর্গ হচ্ছে 16, আর 25-এর বর্গ 25 আর 25 গুণ করলে আসবে 625। তার মানে 16 অনুপাত 625 হবে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত মানে বর্গের অনুপাত। দ্বিগুণানুপাত বললে এটার বর্গ করতে হবে, এটারও বর্গ করতে হবে। দ্বিভাজিত অনুপাত বললে বর্গমূল করতে হবে, বর্গমূল যদি করতাম যে √4 আর √25, তাহলে হয়তো দ্বিভাজিত অনুপাত। দ্বিগুণানুপাত বললে বর্গ করতে হবে, দ্বিভাজিত অনুপাত বললে আমাদের কি করতে হবে? রুট করতে হবে। যেমন বলছে এইটা এর কি বলা হয়, এইটা এর এই জিনিসটা কি রুট করা আছে, তার মানে এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত মানে আসলে রুট। এই দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এসছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্বিভাজিত অনুপাত, দ্বিগুণানুপাত। এই নাম্বারগুলো কিন্তু এই যে দ্বিভাজিত অনুপাত কি হবে? দ্বিভাজিত অনুপাত বললে আমাদেরকে রুট করে দিতে হবে। এই যে √4 এবং √9 এই অনুপাতটা, √4 মানে কি 2, √9 মানে কি 3, মানে 2 আর 2 গুণ করলে যেহেতু 4 হয়, 3 আর 3 গুণ করলে যেহেতু 9 হয়, তাহলে আমরা রুট করে দিব, তাহলেই আমরা দ্বিভাজিত অনুপাত পেয়ে যাব। দ্বিভাজিত অনুপাত, ঠিক আছে? আবার দ্বিভাজিত অনুপাত বলেছে, তাহলে রুট করে দিলেই আমরা দ্বিভাজিত অনুপাত পেয়ে যাব। 25-এর রুট করব, অনুপাত 81-এর রুট করব। 25-এর রুট করা মানে 5, 81-এর রুট করা মানে 9, তার মানে 5 অনুপাত 9 হবে দ্বিভাজিত অনুপাত। সুন্দর না কোশ্চেনগুলো? খুবই চমৎকার। ব্যস্তানুপাত মানে উল্টায় দেওয়া, এক্স অনুপাত ওয়াই, এইটার যদি আমরা ব্যস্তানুপাত করি তাহলে ওয়াইটা আগে আসবে, এক্সটা পরে যাবে, তার মানে ওয়াই অনুপাত হয়ে যাবে এক্স, ওয়াই অনুপাত এক্স, এটার ব্যস্তানুপাত হবে ওয়াই অনুপাত এক্স, ঠিক আছে? তাহলে ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে হচ্ছে আমাদের মানে উল্টায় দেওয়া, এক্সটা ওয়াই এর জায়গায় আসবে, ওয়াইটা এক্স এর জায়গায় আসবে। এটার ব্যস্তানুপাত কি হবে? উল্টায় যাওয়া, 9টা আগে আসবে, ব্যস্তানুপাত মানে উল্টায় দেওয়া, এবং 4টা পরে যাবে, 4টা পরে আসবে, তার মানে 9 অনুপাত 4, এটা হবে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত হচ্ছে উল্টায় দেওয়া, জাস্ট উল্টায় দিলেই আমাদের ব্যস্তানুপাত হয়ে যাবে। এইবার
কাজের কাজ কোশ্চেন আসছে। কাজের কাজ কোশ্চেন আসছে। কোনো ব্যবসায় ক খ গ মূলধন যথাক্রমে 320, 400, 480 টাকা যদি মূলধন হয় তাদের মূলধনের অনুপাত কত? একটা হচ্ছে 320, অনুপাত বলছে 400, অনুপাত বলছে 480। এটার অ্যাকচুয়ালি অনুপাতটা কত আমরা কিভাবে বের করব? একই সংখ্যা দিয়ে আমরা ইচ্ছা করলে ভাগ করে দিতে পারবো। এটা কে? আব্দুর রহমান, হ্যাঁ আছে, ডিসকাউন্টের কুপন আছে, কুপন কোড ব্যবহার করে ডিসকাউন্ট পাবা, দেখতে পাবা। দেখো তুমি এইচএসসি 26 ব্যাচ কেমিস্ট্রির ইয়াতে কুপন কোড আছে। আচ্ছা 320, আপনারা যেই কাজটা করতে পারেন এইটা অনুপাত বের করার সময় একই জিনিস দিয়ে ভাগ করতে পারেন। যেমন আমরা দেখতে পাচ্ছি সবগুলোর শেষে শূন্য আছে, তাহলে 10 দিয়ে ভাগ করা যায়। 10 দিয়ে ভাগ করলে এখানে আসবে 32, অনুপাত আসবে এখানে 10 দিয়ে ভাগ করলে 40, এখানে 10 দিয়ে ভাগ করলে আসবে 48। আর কি দিয়ে ভাগ যায়? আমরা দেখতে পাচ্ছি সবগুলোই 8 দিয়ে ভাগ যায়, তাহলে 4 8 আসে 32, 5 8 40, আর 6 8 48। তাহলে প্রথমে আমরা 10 দিয়ে ভাগ করলাম, তারপরে আবার 8 দিয়ে ভাগ করলাম। মানে অনুপাতে আমরা একই সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করে দিতে পারি। তারপরে 4 অনুপাত 5 অনুপাত 6, অনুপাতটা আসবে 4 অনুপাত 5 অনুপাত 6। ঠিক আছে? ওকে, শেষের রেকর্ডের ক্লাসটা আসে না। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন। সঞ্চয়ের সাথে, এখানে খুব চমৎকার একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখেন তো, এই কোশ্চেনটা একটা চমৎকার কোশ্চেন। দেখে মনে হচ্ছে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন। সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত বের করতে বলছে, মানে সঞ্চয় অনুপাত হচ্ছে আয় বের করতে বলছে। এখানে মজার ব্যাপার হইল উপরে সঞ্চয়ের পরিমাণ কোথাও দেয়া নাই। সঞ্চয়ের পরিমাণ কোথাও দেয়া নাই। তো সঞ্চয়ের পরিমাণ যদি দেয়া না থাকে তাহলে সঞ্চয় বের করতে হবে না? 1250 টাকা তো আয়, আর ব্যয় করছে 1000 টাকা, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলেই তো সঞ্চয় পাওয়া যায়। আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দিই তাহলে সঞ্চয় পাবো না? তাহলে আয়ের পরিমাণ যেটা আছে, আয়ের পরিমাণ কত? 1250, এটা হচ্ছে আয়, আর 1000 কি ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে বাকি 250 টাকা সঞ্চয়। আমাদেরকে যেহেতু সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা অবশ্যই যেই কাজটা করতে পারি, প্রথমে সঞ্চয়টা লিখি 250, কারণ 1250 থেকে 1000 মানে আমি যদি বাদ দিই তাহলেই সঞ্চয়। আর আয় কত ছিল? আয় হচ্ছে 1250। তার মানে এটাই হচ্ছে অনুপাত এটাই। অনুপাত হচ্ছে 1250 থেকে 1000 টাকা, 1250 হচ্ছে আয় আর 1000 টাকা ব্যয়। তাহলে 1250 থেকে আমরা 1000 বাদ দিলে 250 টাকা হচ্ছে সঞ্চয়। আমাকে বলছে সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, তাহলে সঞ্চয় অনুপাত আয় তো 1250, তাহলে 250 অনুপাত 1250। আবার আমরা 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে 25 অনুপাত 125 হয়। 25 একে 25, 25 দিয়ে দুইটাকে ভাগ করলে 25 একে 25, 5 25 125। তার মানে 1 অনুপাত 5 হবে আমাদের অ্যান্সার কি হবে? 1 অনুপাত 5। ক্লিয়ার? বুঝেছি? পারবো? এখন মানে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদেরকে আয় দেওয়া আছে 20,000, ব্যয় দেওয়া আছে 18,000, বলছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। আমাদেরকে এইদিকে খেয়াল রাখতে হবে। এখানে বলেছিল সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, তাই সঞ্চয় আগে তারপরে আয়। এইবার কি বলেছে? এইবার বলেছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, ব্যয় অনুপাত সঞ্চয়। আমাদেরকে এইদিকে খেয়াল রাখতে হবে যে কি চেয়েছে। প্রথমে ব্যয় লিখতে হবে, তারপরে সঞ্চয় লিখতে হবে। কিন্তু আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে 20,000 টাকা আয় করেছেন, 18,000 টাকা ব্যয় করেছেন। তাহলে 20,000 টাকা যদি আয় করেন, তার মধ্যে 18,000 টাকা যদি ব্যয় করেন, তাহলে সঞ্চয় কত? বাকি 2,000 টাকা সঞ্চয়।
বাকি 2000 টাকা হচ্ছে আমাদের সঞ্চয় হয়েছে। এখন এখানে বলেছে ব্যয় অনুপাত সঞ্চয়, ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তাহলে ব্যয় তো 18,000, ব্যয়টা ব্যয়ের নিচে লিখতে হবে 18,000। আর সঞ্চয় কত? সঞ্চয় তো 2000। তাহলে আমরা যদি 1000 দিয়ে উভয় পক্ষে ভাগ করি, কারণ এখানেও 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য, 1000 দিয়ে ভাগ করলে 18:2 আসে। আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 2 একে 2, তার মানে 9:1 আসে। এটার অ্যান্সার হবে 9:1, তাই না? এটার অ্যান্সারটা হবে 9:1। বুঝছি? ক্লিয়ার? পারবো? কোন স্কুলে 1200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র, মানে 200 জনের মধ্যে 150 জন ছাত্র। আমাকে বলছে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত, মানে ছাত্র অনুপাত ছাত্রী। আমরা দেখতে পাচ্ছি ছাত্রের পরিমাণ দেওয়া আছে কিন্তু ছাত্রীর পরিমাণ দেওয়া নেই। 200 জন মোট আছে, তার মধ্যে 150 জন যদি ছাত্র হয়, বাকি 50 জন ছাত্রী। তাহলে ছাত্র অনুপাত ছাত্রী যদি বলি, ছাত্র আছে 150, ছাত্রী আছে 50, ছাত্র অনুপাত ছাত্রীর অনুপাত যেহেতু বের করতে বলছে, দুটাই আমরা আবার 10 দিয়ে ভাগ করলে শূন্য দুটা চলে গেল, 15:5। দুটাকেই 5 দিয়ে ভাগ করলে 3 5 এ 15, 5 একে 5, তার মানে 3:1। এটার অ্যান্সার হবে 3:1, তাই না? মানে আমাদের মোট শিক্ষার্থী দেওয়া আছে, আবার ছাত্র দেওয়া আছে, কিন্তু চাইছে ছাত্র আর ছাত্রী। তাহলে আগে ছাত্রী বের করে নি, 200 জনের মধ্যে 150 বাদ দিলে 50 জন ছাত্রী। ছাত্র অনুপাত ছাত্রী 150:50। বুঝছি? ক্লিয়ার? পারবো? এইবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতো, তাই না? এটা পারা যাবে? কি বলছে? বলছে একটি মাছ 25% লাভে, একটি মাছ 25% লাভে বিক্রয় করা হলে ওর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলেছে। বিক্রয় মূল্য তো আমরা জানি যে কোনো ক্ষেত্রে আমরা ক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিই। কেন? ওই যে পার্সেন্টেজ যেহেতু ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, 25% লাভে যে বিক্রয় মূল্যটা হবে সেটা কত হবে? 100 টাকা ধরলে 25% লাভ হইলে যোগ হবে, আর ক্ষতি হইলে বিয়োগ হইতো। যেহেতু লাভের কথা বলছি তাহলে যোগ হবে, তাহলে কত টাকা হবে? 125 টাকা। তার মানে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য মানে কি? যে 100 অনুপাত 125, 100 টাকা ক্রয় মূল্য হইলে 125 টাকা বিক্রয় মূল্য। তাহলে এই দুইটাই যেহেতু 25 দিয়ে ভাগ যায়, 4 25-এ 100, 5 25-এ 125, তার মানে 4:5। এটাও অ্যান্সার হবে গ নাম্বারটা, 4:5। হ্যাঁ, এখনো ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই। কেবল আমাদের 4টা টপিক হয়েছে, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, লসাগু, গসাগু। আজকে আমাদের অনুপাত সমানুপাত শুরু হলো। এরপরে আমাদের আরো প্রায় 50-60টা ক্লাস বাকি আছে। ওকে, এখানে বলছে 4:5 ইকুয়াল 12:x। এক্স এর মান কত হবে? 4:5 সমান 12:x। ওকে, আমরা একটু খেয়াল করি। 4:5 মানে 4/5 সমান 12:x মানে 12/x। ঠিক আছে, এটা তাহলে 4/5 সমান যদি 12/x হয়, তাহলে আমরা এখান থেকে যেটা পাই, মানে অনুপাত মানে তো ভাগফল, এটা তো বুঝছেন। 4:5 সমান 12:x দেওয়া আছে, অনুপাত মানে ভাগফল, তাহলে 4/5 দিয়ে দিলাম, সমান 12:x যে আছে 12/x দিয়ে দিলাম। এখান থেকে x এর মান যদি বের করতে বলে আমরা কিভাবে করতে পারি? আমরা এইটা দেখেন, এটা কিভাবে করে করতে হয়। এটা করার যেটা সিস্টেম, প্রথমত এটা মনে রাখতে হবে যে এই এক্সটা এই পাশে এইটার সাথে বজ্রগুণন হবে, এটার সাথে এটা বজ্রগুণন হবে, ইকুয়ালের দুই পাশে উপরের নিচের গুলো বজ্রগুণন হয়। 4 আর x গুণ করলে 4x হয়, সমান 12 আর 5 গুণ করলে আমাদের 5 12 60 হয়। এইখান থেকে আমাদের তো x এর মান বের করতে হবে, তাহলে এই 4টা যেহেতু এখানে গুণ আকারে আছে, আমরা জানি ইকুয়ালের ওই পাশে গেলে গুণটা ভাগ হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যায়, যোগটা বিয়োগ হয়, বিয়োগটা যোগ হয়, যেহেতু গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 12 গুণন 5 ভাগ হবে 4, 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 এ 12, তার মানে x এর মান হচ্ছে 15।
এক্স এর মান হচ্ছে 15। এই জিনিসটা আরেকবার বুঝাই, দেখেন ভালো করে দেখেন। আমি জানি অনেকেই বুঝে গেছেন, কিন্তু কিছুজন যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি মনে করি আরেকবার বুঝালে সুবিধা হবে। উপরে 4 নিচে 5, কেন 4:5 মানে 4/5, 25:x মানে সরি 12:x মানে 12/x। এখন আমরা কি করব, এই 4 আর x গুণ করব, 4 আর x গুণ করলে হবে 4x, 5 আর 12 গুণ করলে হবে 5×12 = 60, মানে এটার সাথে এটা গুণ যায়, এটার সাথে এটা গুণ যায়। এখান থেকে আমরা যদি x এর মান বের করতে যাই, তাহলে 4 এর সাথে x যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, এই পাশে ভাগ হলে 4 একে 4, তাহলে 2 0 4 5 20, এইভাবে করা যায়। অনেকে মনে করতেছেন যে এর আগে তো ক্যালকুলেশনটা একটু আলাদা ছিল, হ্যাঁ আলাদাভাবেও করা যায়। যে আমরা যদি বলি যে 4/5 সমান 12/x, আমি যদি বলি যে 4 গুণন x সমান 12 গুণন 5, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, ইকুয়ালের ওই পাশে, তাহলে x এর মান হবে 12 গুণন 5 ভাগ হচ্ছে 4, এভাবে করেও করা যায় যে 3 5 15। ঠিক আছে, ওকে ক্লিয়ার, বুঝতে পেরেছি? মানে এই বাম পাশের নিয়মও করা যাবে, ডান পাশের নিয়মও করা যাবে। ঠিকানা অনুযায়ী দিল না, বইটি খুলে দেখি এত পেজ থেকে এত পেজ নাই। আচ্ছা পিঙ্কি দাস, যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি ওই যে একটা নাম্বার আছে না, ওই যে 01320, ওনার সাথে একটু কনসাল্ট করে নিয়েন। 01320820854, এইটা আমার কোর্সে ভর্তিরও নাম্বার। যে কি সমস্যা আছে একটু বলেন। এটা অল ইন ওয়ান, অল ইন। একজন বলছে এটা কিসের ক্লাস, এটা হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাস, জব ম্যাথ কোর্স 2025 ব্যাচের। এটা যে কোনো পরীক্ষার জন্য শুধু ম্যাথের কোর্স, ঠিক আছে? এটা ম্যাথের কোর্স চলতেছে, এটা 4টা টপিক হয়ে গেছে, 5 নাম্বার টপিক চলছে। একটি বর্গক্ষেত্রে একটি বাহু একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, বর্গক্ষেত্রের দুটি কর্ণের অনুপাত কত? এটা পিওর একটা জ্যামিতির অঙ্ক। এই কোশ্চেনটা পিওর একটা জ্যামিতি। বলেন তো পিওর কি? এটা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে এই জিনিসটা আরো ভালো করে শিখতে পারবেন। এখন জাস্ট একটু বলে রাখি, একটু বলি, মানে খুব বেশি না, যেহেতু জ্যামিতি পড়াতে গেলে আবার সময় লাগবে। একটি বর্গক্ষেত্রের একটি বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই বর্গক্ষেত্রের একটা বাহু এই একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই বর্গক্ষেত্রের, আবার বলি কি বললাম, এই বর্গক্ষেত্রের যে একটা বাহু আছে, এই বাহুটা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুরই যোগফল, 4টা বাহুরই যোগফল। আমি যদি বলি এখানে একটা বাহুর দৈর্ঘ্য ক, তাহলে এই যে এইটার পরিসীমা হচ্ছে, এটার পরিসীমাটা হচ্ছে 4ক। এখন বলছি একটি বর্গক্ষেত্রের একটা বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে এটা অপর বর্গক্ষেত্র। আমি মনে করলাম এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র, আর এটাকে মনে করলাম অপর বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রটার একটা বাহু এই বর্গক্ষেত্রটার পুরা পরিসীমাটা সমান। পরিসীমা মানে 4ক, মানে ক যোগ ক যোগ ক যোগ ক, 4টা ক যোগ করলে 4ক হয়, পরিসীমার সমান। তাহলে এই বর্গক্ষেত্রটার এই বাহুটা কি, একটা বাহু কি 4ক, এটাই তো। এই বর্গক্ষেত্রটার একটা বাহু কি ক, এটা পরিসীমা 4ক। এই বর্গক্ষেত্র বলছে এদের কর্ণের অনুপাত কি হবে। এখন কর্ণ হচ্ছে, আমি বলি কর্ণ হচ্ছে কোন একটা বর্গের কর্ণ হচ্ছে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। এই 4ক যে একটা বাহুর দৈর্ঘ্য আছে তাকে √2 দিয়ে গুণ করলে কর্ণ। এর যে একটা বাহু হচ্ছে ক, এই ক বাহু যে আছে এইটার কর্ণ পাওয়ার জন্য ক কে আমরা √2 দিয়ে গুণ করলেই আমরা কর্ণ পেয়ে যাব। একটা বর্গের কর্ণ সমান হচ্ছে √2 গুণন বাহুর দৈর্ঘ্য, √2 গুণন বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে কর্ণ। ঠিক আছে, বুঝা গেছে? আবার দেখেন ভালো করে বুঝেন, একটা বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রের একটা বাহু এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান। এই বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে ক, তাহলে পরিসীমা হচ্ছে 4ক। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা মানে বাহুটাই হচ্ছে 4ক, এর পরিসীমা সমান। এখন এইটার তাহলে কর্ণ কি হবে, √2 দিয়ে গুণ। এই বাহুকে √2 দিয়ে গুণ করলে এর কর্ণ। এটার এক বাহু হচ্ছে ক, তাকে √2 দিয়ে গুণ করলে এর কর্ণ। এখন কর্ণের অনুপাত বের করতে বলছে, তাহলে কর্ণের অনুপাতটা কি হবে? তাহলে কর্ণের অনুপাত যেটা হবে, তাহলে আমরা পাচ্ছি
যে 4 ক√2 মানে 4 ক গুণন √2 অনুপাত ক দিয়ে √2, দুই পাশ থেকে যদি আমরা ক ক বাদ দিই আবার √2 বাদ দিই তাহলে 4:1, তাহলে অনুপাতটা হবে 4:1। মানে এই দুই পাশ থেকে ক√2 এখানেও আছে, ক√2 এখানেও আছে, ক√2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে ক√2 চলে গেল, এই পাশেও ক√2 চলে গেল, অ্যান্সার হবে 4:1। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এই বর্গক্ষেত্রটার একটা বাহু এই বর্গক্ষেত্রটার পরিসীমার সমান। পরিসীমা মানে এটার এক বাহু যদি ক হয় তাহলে পরিসীমা হচ্ছে 4 ক, তাহলে এর একটা বাহু হচ্ছে 4 ক, কেন? ওর পরিসীমার সমান এটা। এখন এই বাহুটা 4 ক, এই বাহুটা তো ক, তাহলে এদের কর্ণ কি হবে? 4 ক কে √2 দিয়ে গুণ, এর কর্ণ কি হবে? ক কে √2 দিয়ে গুণ, তাহলে কর্ণের অনুপাত কি হচ্ছে? 4 ক √2 অনুপাত হচ্ছে ক √2। ক ক কাটা, দুই পাশ থেকে ক দিয়ে ভাগ, আবার √2 দিয়ে ভাগ করলে 4:1। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম ক্লিয়ার? এই অঙ্কটা অনেকে আমরা ভুল করি। এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক, কিন্তু এটা ভুল করার মতো একটা অঙ্ক, ভুল করি আমরা। বলেন এই অঙ্কটার অ্যান্সার কি হতে পারে? একটি রাশি অপর রাশির মানে একটি রাশি অপর একটি রাশির 64%, একটি রাশি অপর একটি রাশির 64%, রাশি দুটির অনুপাত কত? দেখি পারেন কিনা, নিজে করেন দেখি পারেন কিনা, দেখেন তো পারছেন কিনা। একটি রাশি অপর একটি রাশির 64%, দেখে মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু অনেকেই ভুল করে। বই দেখে অ্যান্সার দিচ্ছেন নাকি? আপনার ম্যাথ বুক কি অনুপাতে লিখিত অঙ্ক পরে? মানে এটা তো ফার্স্ট ক্লাস, লিখিত টাইপের অঙ্ক তো পরে আসবে। আমাদের লিখিত টাইপের অঙ্ক পরের দিকে আসবে, একবারে পরের দিকে। যেমন এগুলো অঙ্ক লিখিততে আসে, এগুলো পরের দিকে আসবে, আমরা তখন লিখিত অনুপাত করবো। এগুলো আগে করে ফেলেন, এগুলো করে ফেলেন, এগুলোও আপনার লিখিত কনসেপ্টের জন্য দরকার হবে। আমি যেগুলো করাচ্ছি এগুলো লিখিত আকারেই আমাদের এইভাবে করেই করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু সেজন্য বেসিক সহকারে করাচ্ছি। আচ্ছা এখানে দেখেন, একটি রাশি অপর একটি রাশি 64%। 64% কথার অর্থ হচ্ছে 64/100, তাই তো? আচ্ছা আপনারা একটা জিনিস কি আপনাদের মনে আছে? 64% মানে 64/100, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা কথা মনে আছে, একটি রাশি অপর একটি রাশির 64/100 মনে করেন। তাহলে বলেন তো আপনাদের কি মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যার পরে এই যে এই ভগ্নাংশটা দেওয়া থাকে যে এইটা এত এর 64/100 আছে, তাহলে নিচেটা হরটা কে হয়? যার পরে এই যে এইখানে যেটা থাকে, যার পরে র থাকে, মানে যার পরে এর কথা থাকে যে এত এর এত পার্সেন্ট বা এত এত ভাগের এত ভাগ। তার মানে এইখানে বুঝতে হবে যে একটি রাশি অপর রাশির, এটা হচ্ছে অপর রাশির 64/100। মানে এখানে বুঝি আমরা যে একটি রাশি অপর রাশির কত? 64/100। তার মানে অপর রাশি যেটা আছে সেটা হচ্ছে 100 হইলে একটি রাশি হচ্ছে 64। তাহলে আমরা অনুপাত যদি বলি একটি রাশি অনুপাত অপর রাশি, তাহলে কি হবে? একটি রাশি অনুপাত অপর রাশি। তাহলে আমরা অনুপাত বললে কি বলবো? একটি রাশির পরিমাণ 64 হইলে অপর রাশির পরিমাণ 100, 64/100। দুটাই আমাদের 4 দিয়ে ভাগ যায়, 4 16 64, এটা 4 দিয়ে ভাগ যায়, 4 25 100, 16/25 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লসাগু গসাগুর বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, আপনি গ্রুপে দেখেন, গ্রুপে দেওয়া হয়েছে, আর ইয়াতে তো দেওয়া আছেই। সেম অঙ্ক, একটি সংখ্যা অপর সংখ্যার HW। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কগুলা আমরা একসাথে করে করব। 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক এখানে 18
19 এবং 20 এটা এর এই যে 4 নাম্বার টাইপের সাথে একসাথে করে করব, একই টাইপের অঙ্ক আছে। তারপর লাস্ট 3টা অঙ্ক আমি ওইভাবে করে দিয়েছি। এইবার টাইপ 2, আমার বইয়ের টাইপ 2, ওই 3টা অঙ্ক আমরা রেখে দিলাম। এই 3টা অঙ্ক কিন্তু করব আমরা, 3টা অঙ্ক করব পরপর। এই রকমের যদি অঙ্ক দেওয়া থাকে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত, এটা কি আমাদের রিটেনে আসতে পারে না? আসতে পারে। তো সাধারণত আমরা যখন লিখিততে আসে তখন আমরা ক ধরে করি। আমাদের মনে আছে লসাগু গসাগুর অঙ্কগুলা আমরা ক ধরে করতেছিলাম, ক ধরে করি। সেটা কি, যে সংখ্যা দুইটি, ধরি সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে 3 ক আর একটা হচ্ছে 5 ক। যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা ক ধরে নিব। একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত, তাহলে সংখ্যা দুটার অনুপাত 3:5। তাহলে একটি সংখ্যা বলতে প্রথম সংখ্যাটাকে আমরা ধরে নিব যে 3 ক যে সংখ্যাটা আছে সেই 3 ক এর মান যদি আমাদের 36 দেওয়া থাকে, তাহলে 5 ক এর মান কত? 3 আর ক গুণ করলে আসলে 36 আছে। এখন 3 আর ক গুণ আকারে আছে, তাহলে ক এর মান বের করতে হলে কি করতে হবে? আমাদেরকে 36কে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ এইখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তার মানে ক এর মান হচ্ছে 12। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে অপর সংখ্যাটি তো 5 ক, তাহলে 5 ক মানে 5 দিয়ে গুণ করতে হবে। 5 গুণন 12 মানে 5 12 60 হবে। এটাই হচ্ছে আপনার লিখিত নিয়ম। এটাই হচ্ছে কি নিয়ম? লিখিত নিয়ম। এটাই হচ্ছে লিখিত নিয়ম যে 5 12 60, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝেছি? ক্লিয়ার? কমেন্টে দেওয়া আছে কোর্স নিয়ে। ইচ্ছা করলে আমরা অনেক সময় এইভাবে করে করি, তো এটা দরকার নাই, এভাবে করার দরকার নেই। যে 3 এর মান যদি 36 হয়, তাহলে 1 এর মান কত? 1 এর মান হচ্ছে 36/3 মানে 12। আমার চাইছে তাহলে অপর সংখ্যাটি মানে 5 এর মান কত। এইভাবে করে আমরা অনেক সময় আমরা কি এমসিকিউতে করি, সমস্যা নাই, এটা করলেও হবে। কিন্তু ক দিয়ে চিন্তা করেন বেটার হবে। ক দিয়ে চিন্তা করেন, ঠিক আছে? ক দিয়ে চিন্তা করি তো আমরা দুটি সংখ্যার অনুপাত, তাহলে এটা হচ্ছে 5 ক হইলে এটা হচ্ছে 8 ক, মানে অনুপাতটাই হচ্ছে ক ক। বলেন তো 5 ক আর 8 ক এর মধ্যে ছোট কোনটা? 5 ক আর 8 ক এর মধ্যে। আমি আর লিখিতটা দেখাচ্ছি না, লিখিত নিয়ম তো একটা দেখেছেন, ওরকমই ধরি সংখ্যা দুটি 5 ক এবং 8 ক। প্রশ্ন মতে ছোটটা কি? 5 ক। 5 ক এর মান, ছোটটার মান দেওয়া আছে 65, তাহলে বড়টা কত? তাহলে 5 ক এর মান দেওয়া আছে কত? ছোটটার মান দেওয়া আছে 65, তাহলে ক এর মান হবে 5 দিয়ে ভাগ, তাহলে 65কে 5 দিয়ে ভাগ করলে 5 13 65। তাহলে এখান থেকে আমাদেরকে বড়টার মান হচ্ছে 8 ক, তাহলে 8 গুণন 13, তার মানে আমাদের আসতেছে 8 আর 13 গুণ করলে 104। 3 8 24-এর 4 হাতে থাকলো 2, 8 কে 8 আর 2 10, 104 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ক দিয়ে আমরা করব উত্তর রাশি। দুটি রাশির অনুপাত দেওয়া থাকলে এগুলো ক ধরে নিলাম। এখন বলা আছে উত্তর রাশি মানে পরের রাশিটা, পূর্ব রাশি মানে আগের রাশিটা। তাহলে উত্তর রাশির মান হচ্ছে 30, উত্তর রাশি মানে পরের রাশিটার মান 30, তাহলে 5 ক এর মান 30। তাহলে এখান থেকে ক এর মান কত পাচ্ছি? 30/5 মানে 6। তাহলে পূর্ব রাশি মানে আগের রাশিটা মানে 7 ক এর মান কত? তাহলে 7 গুণন 6 মানে 42, 6 সাথে 42। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ধুমধাম। দুটি বইয়ের মূল্যের অনুপাত, হ্যাঁ, 5:7। দ্বিতীয়টির মূল্য যদি 84 হয়, প্রথমটির মূল্য কত? একটা 5 ক, একটা 7 ক। দ্বিতীয়টার মূল্য মানে 7 ক এর মূল্য দেওয়া আছে 84, তাহলে এখান থেকে আমরা যদি ক এর মূল্য বলি, তাহলে 84/7, 7 12 84। তাহলে এখান থেকে আমরা 5 ক মানে প্রথমটার মান হবে 5 গুণন 12 মানে 5 12 60 টাকা, তার মানে এটার অ্যান্সার হবে 60 টাকা। তাই না? ক্লিয়ার না? একেবারে ইজি সবগুলো। দশমিকের অঙ্ক আছে। আচ্ছা, 3টা দেওয়া থাকলে কি করবেন? 3টা দেওয়া থাকলে পারবেন? 3টা দেওয়া থাকলে বলেন তো, 3টা দেওয়া থাকলে পারবেন? বলছে কিছু টাকা
লাবিব, সামি এবং সিয়ামের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেল। তার মানে এখানে তিনটা অনুপাত আছে, একজন 5 ক, একজন 4 ক, একজন 2 ক। সিয়াম 180 টাকা পেল। সিয়াম কোনটা? লাবিব হচ্ছে 5 ক, সামি হচ্ছে 4 ক, সিয়াম হচ্ছে 2 ক। তার মানে 2 ক এর মান হচ্ছে 180। আমাকে বলছে লাবিব এবং সামি কত টাকা পাবে। 2 ক এর মান যদি 180 হয় তাহলে ক এর মান কত হবে? 180 ভাগ 2 মানে 90 টাকা। এখন কথা হলো লাবিব, লাবিব মানে হচ্ছে 5 ক এর মানটা কত? তাহলে 5 ক এর মান হবে 5 গুণন 90। তাহলে 5 9 45 মানে হচ্ছে 450। দুই ক এর মান লাবিব এবং সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে কত হয়? 5 ক 4 ক, মানে এখানে লাবিবের কথা হচ্ছে 5 ক, তাহলে সামি এর মান হচ্ছে 4 ক। তাহলে 4 ক এর মান কত হচ্ছে? 4 গুণন 90 মানে 4 9 36 মানে 360। এখানে উল্টাপাল্টা হয়েছে, অ্যাকচুয়ালি 360টা পরে যাইতো, এইটা এখানে আসতো, এটাই হবে 360 এবং 450 এটাই হবে। হ্যাঁ, কিন্তু আমরা লাবিব তো আসলে বেশি পাচ্ছে 5 ক, আর সামি তো কম পাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা উল্টা উল্টি হইতো আর কি, এটা আগে হইতো এটা পরে হইতো, যেহেতু এই দুইজনের কথা বলা হয়েছে। মাসিক আয় এবং ব্যয় দেখেন, এটা নিবন্ধনে আসছে, মাসিক আয় এবং ব্যয়, মাসিক আয় আর ব্যয়। কি করব? আয় আর ব্যয় দেওয়া আছে কিন্তু সঞ্চয়ের মানটা দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি আয় 5 ক হইলে ব্যয় হচ্ছে 3 ক, তাহলে সঞ্চয় কত ক? আয় 5 ক, ব্যয় 3 ক, তাহলে সঞ্চয় কত ক? সঞ্চয় 2 ক। এই 2 ক এর মানটাই দেওয়া আছে আমাদের, কত সঞ্চয়ের মান আছে 10,000। তাহলে 2 ক এর মান হচ্ছে 10,000। 2 ক এর মান আমাদের বলছে আয়ের মান কত? আয় এবং ব্যয়, তার মানে আয় হচ্ছে এটা, এটা হচ্ছে আয়, মানে হচ্ছে 5 ক এর মান বের করতে বলছে। তার মানে এখান থেকে ক এর মান বের করতে গেলে 2 দিয়ে যেহেতু গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 5,000। ক এর মান হচ্ছে 5,000, আমাদের বের করতে হবে 5 ক এর মান। আয় মানে 5 ক, তাহলে 5 ইন্টু 5,000, 5 ইন্টু 5,000 মানে 25,000 টাকা। এর অ্যান্সার হবে 25,000। বুঝছি? ধুমধাম ক্লিয়ার? পারবো? আজকে জুম বন্ধ আছে শিহাব, আজকে জুম বন্ধ রাখছি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো সেম অঙ্ক, আয় আর ব্যয় দেওয়া আছে, এখান থেকে সঞ্চয় থেকে মাসিক আয়ের পরিমাণ বের করতে বলছে। এইচডব্লিউ করে ফেলবেন, ঠিক আছে? এইটা আমরা ওই 3টা অঙ্কের সাথে করব, এটা এটা আমি করাই দিব। এখানে এই 2টা অঙ্ক, তাহলে 2 জায়গায় 2টা অঙ্ক রেখে দিলাম, লাস্ট 2টা অঙ্ক ওইখানকার ওই টাইপের 3টা অঙ্ক। এবার আমরা চলে আসি 3 নাম্বার টাইপে। আগে আমরা চলে আসি 3 নাম্বার অঙ্কে, 3 নাম্বার টাইপে। অনুপাত এবং মোট পরিমাণ থেকে মান নির্ণয় করা। অনুপাত এবং মোট পরিমাণ থেকে মান নির্ণয় করা, এইটা করার 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে ক ধরে করা, আরেকটা হচ্ছে যদি অনুপাত দেওয়া থাকে, মনে করেন একটা অনুপাত দেওয়া আছে কোনো কিছুর, ক অনুপাত খ অনুপাত গ দেওয়া আছে, হ্যাঁ, এবং এই অনুপাতটা দেওয়া আছে এবং এবং মোট পরিমাণটা দেওয়া আছে, এবং কি দেওয়া আছে? মোট পরিমাণটা দেওয়া আছে। তো এইটার ক্ষেত্রে ডিরেক্টলি সূত্র, ক্লাস 7-এর বইয়ের সূত্র, ক্লাস 7-এর বোর্ড বইয়ের সূত্র, ক্লাস 7-এর বোর্ড বইয়ের সূত্র, তাই এটা অবশ্যই আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন। যে ক কতটুকু পাবে সেটার মান হচ্ছে ক বাই এই 3টার অনুপাতগুলোর যোগফল ইনটু হবে মোট পরিমাণ, ইনটু হবে মোট পরিমাণ, মোট যে পরিমাণটা দেওয়া আছে সেটা। তো এটা 2 নিয়মে করা যায়। মানে এই যে দেখেন, একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে 3:7। ছাত্র ছাত্রীর মোট সংখ্যা, মোট পরিমাণটা দেওয়া আছে, এই যে অনুপাতটা যাদের তাদের মোট পরিমাণটা দেওয়া আছে, ছাত্র সংখ্যা কত। তো এটা আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি ছাত্র সংখ্যা বের করতে গেলে ছাত্র আর ছাত্রীর অনুপাত হচ্ছে 3:7, মানে তিন যদি ছাত্র হয় ছাত্রী হচ্ছে 7, তাহলে ছাত্রের অনুপাতটা যাবে উপরে,
ছাত্র আর ছাত্রীর যোগফলটা যাবে নিচে এবং মোট পরিমাণটা দিয়ে গুণ হবে। তাহলে আমাদের ডিরেক্টলি হয়ে যাবে 3/10 গুণন হবে 150, 0 0 কেটে দিলাম, তার মানে 3 পূর্ণ 45 হবে আমাদের অ্যান্সার। ছাত্র সংখ্যা হবে 45। এখন কথা হলো, আমরা ইচ্ছা করলে এই অঙ্কটা মানে অনেকেরই ইচ্ছা হবে, স্যার আমরা তো যেহেতু ক ধরে শিখছি, আমার তো খুব ইচ্ছা করতেছে ক ধরে করার। খুবই ভালো, ক ধরেই করেন, সমস্যা নেই। আপনি বিকল্প নিয়ম আমি দেখাই দিই, ক ধরে করেন বিকল্প। যদি এটা মনে না থাকে তাহলে ক ধরে করেন। সেটা কি, ছাত্র আর ছাত্রীর অনুপাত দেওয়া আছে, তাহলে ছাত্র 3 ক হইলে ছাত্রী 7 ক। এখন ছাত্র 3 ক, ছাত্রী 7 ক। এখন মোট ছাত্রছাত্রীর পরিমাণ দেওয়া আছে 150, তার মানে কি 3 ক আর 7 ক এর যোগফল দেওয়া আছে না, 3 ক এবং 7 ক। ছাত্র হচ্ছে 3 ক হইলে ছাত্রী 7 ক, তাহলে মোট হচ্ছে কি 3 ক প্লাস 7 ক মিললে 150। তাহলে 3 ক আর 7 ক যোগ করলে কত হয় 10 ক, 10 ক এর মান 150। তাহলে 10 আর কত গুণ আকারে আছে, তাহলে ক ইকুয়াল হবে 150/10 মানে 15। আমাকে কার মান বের করতে বলছে, ছাত্রের সংখ্যা, তার ছাত্র তো হচ্ছে 3 ক, তাহলে 3 ক এর মান বের করব। 3 ক এর মান বের করব, 3 গুণন 15 মানে 3 15 45। আমরা ক ধরে অঙ্কটা এইভাবে করে করতে পারি। বুঝছি কি, আমাদের যদি মনটা চায় যে না আমরা তো ক ধরে করব, ক ধরে করতে পারি। ডিরেক্টলি ছাত্র সংখ্যাও বের করা যাবে এইভাবে করে, ধরে করতে পারি যে 3 ক, ছাত্র 3 ক, ছাত্রী 7 ক। তাহলে ছাত্র আর ছাত্রী যোগ করলে 3 ক যোগ 7 ক মিলে 150 জন। তাহলে 10 ক সমান 150, ক এর মান 150/10 মানে 15। তাহলে 3 ক কত, 3 ক মানে 3 ক কেন, ছাত্র তো 3 ক, ছাত্রের পরিমাণ চাইছে তাই। আর এখানে কি করছি, ছাত্রের অনুপাতটা থাকবে উপরে, অনুপাতের যোগফল থাকবে নিচে, ইনটু মোট পরিমাণ। আগের দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, দেখেন ছাত্র ছাত্রীর অনুপাত 5:6, মোট সংখ্যা এইটা। আচ্ছা এখানে কি বলছে যে কিভাবে করবেন, কটা সহজ লাগতেছে করেন, কটা সহজ করলে করেন। মনে করেন 5 ক আরেকটা 6 ক, ছাত্র 5 ক, ছাত্রী 6 ক, মোট বলছে 55 জন। তাহলে 5 ক এবং 6 ক যোগ করলে কত, 5 ক এবং 6 ক যোগ করলে আমাদের 55 জন। তার মানে 5 ক আর 6 ক যোগ করলে 11 ক, 11 ক এর মান হচ্ছে 55। তাহলে এখান থেকে আমরা ক এর মান যেটা পাচ্ছি 55/11 মানে 5। তাহলে ক এর মান 5, আমাদেরকে কিসের মান বের করতে বলছে এইবার দেখি, কিসের মান বের করতে বলছে বলেন, কিসের মান, ক এর মান 5। এইবার জিজ্ঞেস করছে আমাকে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি। তাহলে এইটা তো ছাত্র, ছাত্র হচ্ছে 5 ক, এটা তো ছাত্রী, ছাত্রী হচ্ছে 6 ক। তাহলে কত কিসের মান বের করতে বলছে, যে কতজন বেশি। তার মানে 6 ক হচ্ছে ছাত্রী, মাইনাস যদি 5 ক দেই তাহলে ক পরিমাণ বেশি, তাহলে ক এর মানই বের করতে বলছে, ক এর মান তো 5, তার মানে অ্যান্সার হবে 5। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 5 জন। বুঝি নাই, মানে ছাত্র 5 ক, ছাত্রী 6 ক, তাহলে ছাত্র 5 ক, ছাত্রী 6 ক। তাহলে 5 ক আর 6 ক যোগ করলে মোট আছে 55 জন। তাহলে 11 ক মানে 55, ক এর মান কত 5। এখন জিজ্ঞেস করছে যে কতজন বেশি, তার মানে কি 6 ক থেকে 5 ক বিয়োগ করলে ক এর মানটাই আসলে চাইছে, তাই না, ক এর মান হচ্ছে 5। আচ্ছা এইটা কি আমাদের শর্টকাটে করা যেত না, ওই নিয়মটা তো করা যেত। সেটা কি, ছাত্র সংখ্যা বের করে ফেলতেন ডিরেক্টলি। ছাত্র হইতো 5 ভাগ অনুপাতের মধ্যে ছাত্র 5, অনুপাতের যোগফল 5 যোগ 6 গুণন মোট পরিমাণ হচ্ছে 55। তার মানে 5/11 গুণন 55, তার মানে কত হইতো, কাটাকাটি করলে 5 5 5 25 জন হচ্ছে ছাত্র, ছাত্রী কত, ছাত্রী তাহলে মোট আছে 55 জন, তাহলে 55 মাইনাস 25 মানে 30 জন হচ্ছে ছাত্রী। তাহলে কতজন বেশি, ছাত্রী কতজন বেশি, ছাত্রী বেশি 30 মাইনাস 25 মানে 5 জন। এটা করা যেত, তাই না, বুঝছি না। রয়্যাল এডিশনের পিডিএফটা দিলে ভালো হয়, ওকে ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 5:7, এদের যোগফল 108 হলে বৃহত্তম সংখ্যাটি কত। 34 নাম্বারটা করেছি, বাট স্যার দুইটা মান বের করে মাইনাস করছি,
হ্যাঁ ওকে, সমস্যা নেই, বোথ মেথড গুড। এই যে দেখেন দুইটা অনুপাত দেওয়া আছে, আবার যোগফল দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি কত? কোন নিয়মে করবেন? বৃহত্তম সংখ্যার নিয়মে করে দিব, ওই যে শর্টকাটের নিয়মটা, ক ধরে না করে। বৃহত্তম কি এই দুটার মধ্যে বৃহত্তম কোনটা? অবশ্যই 7টা বৃহত্তম, 5টা ক্ষুদ্রতম। তাহলে ওই 7-এর মানটা বের করতে বলছে, যেহেতু যোগফলটা এদের দুজনের যোগফলটা যেহেতু দেওয়া আছে, যোগফল মানটা মোট পরিমাণটা দেওয়া আছে, তাহলে উপরে যাবে 7, নিচে আসবে এই দুইটার অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল ইন্টু হচ্ছে মোট পরিমাণ। তাহলে 7/12 ইন্টু 108, যেহেতু 12কে 12, 7-12 108, সরি 9-12 108, তাহলে 7-9 63, অ্যান্সার হবে 63। বুঝা গেছে? ক্লিয়ার? পারবো? ক্লিয়ার হয়েছে? ক ধরে করে দেন স্যার, এটাই সহজ লাগে। ক ধরে করেন, মানে ক ধরে আর করে দিব কি, ক ধরে বুঝে গেছেন যেহেতু, আপনি আমার ভালো, আমার চেয়ে ভালো পারবেন। আমার চেয়ে ভালো পারবেন না? আমার চেয়ে ভালো পারবেন। এটাকে 7 ক ধরে না, এই 5 ক 7 ক বলছে এই দুটার যোগফল, মানে 5 ক যোগ 7 ক, এটার মান বলছে 108। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 12 ক এর মান, 12 ক এর মান হচ্ছে 108। তাহলে ক এর মান কত হচ্ছে? 108/12, তার মানে ক এর মান 9। আমার চাইছে কি? বৃহত্তম সংখ্যাটা, বৃহত্তম সংখ্যা মানে 7 ক, তাহলে 7 গুণন 9 মানে 7-9 63। এই তো। আচ্ছা, হুম, ওকে। দেখেন দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এত হইলে গুণফল কত, মানে এই দুটো অনুপাত এবং এদের যোগফল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের গুণফল বের করতে বলছে। তাহলে একটি সংখ্যা যদি আমরা বলি, একটা সংখ্যা কি হবে? একটি সংখ্যা যদি বলি আমরা, সেটা হচ্ছে অনুপাত 3-এর 3, যেটার মান 3 যোগ 4 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 8। তাহলে 3/4 ইন্টু 8, তার মানে কাটাকাটি করলে এখানে আস্তে আস্তে আমাদের 2, 3 দুগুণে 6। তাহলে একটি সংখ্যা 6, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি, যেহেতু সংখ্যা দুটির যোগফল 8, তাহলে অপর সংখ্যা হবে 8 বিয়োগ 6 মানে 2। তাহলে একটা 6, অপরটা হচ্ছে 2। তাহলে এদের দুইজনের গুণফল কত? এদের দুইটার গুণফল হচ্ছে 6 গুণন 2 মানে 6 দুগুণে 12। কথা বোঝা গেছে? 6 দুগুণে 12। তো ইচ্ছা করলে আপনি এই নিয়মে করতে পারেন, কয়ের নিয়মে করে, এখানে অনেকে ভুল করে, কয়ের নিয়মে করতে পারেন, কিন্তু কয়ের নিয়মটাতে করে কি ভুল টুল হয়েছে নাকি? দেখেন তো, অ্যান্সার মিলে না, এরকম হয় নাকি? কয়ের নিয়মে কেউ করছেন কিন্তু অ্যান্সার মিলে নাই, এরকম হইতে পারে? এরকম হয়েছে নাকি? হইতে পারে। কেন হইতে পারে? দেখেন, এটা 3 ক, এটা হচ্ছে 1 ক, মানে তো ক, তাহলে দুইটার যোগফল দেওয়া আছে, তাহলে 3 ক যোগ 1 ক, 1 ক মানে ক অ্যাকচুয়ালি, মানে হচ্ছে 8। তার মানে 4 ক এর মান 8, তাহলে ক এর মান কত হয়? 8/4, 8/4 মানে 2। এখন আমাদেরকে বলছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত? এখন সংখ্যা দুটির গুণফল কত আসলে? যে গুণফলের কথা যদি বলি, গুণফল একটা হচ্ছে 3 ক, আরেকটা হচ্ছে কি 1 ক, মানে ক। 3 ক আর ক এর গুণফল কত? 3 ক আর গ এর গুণফল, আচ্ছা 3 ক এর মান কত? 3 ইন্টু ক, মানে 3 ইন্টু 2, আর ক এর মান তো 2, মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। অথবা এইটা এইভাবেও করা যায়, 3 ক আর ক গুণ করলে, ক আর ক গুণ করলে হয় ক এর উপর বর্গ, অর্থাৎ 3 ইন্টু ক এর উপর বর্গ, ক মানে 2 এর উপর বর্গ, মানে 3 গুণন 4 মানে 12, এইভাবে করা যায়। তবে এটা আপনার কাছে কঠিন মনে হবে, আমি শিওর। আপনি 3 ক আর ক এর মান বের করে তারপর গুণ করেন। 3 আর ক গুণ করলে কি হয়? ক এর মান তো আসলে 2, আবার এই ক এর মানও তো আসলে 2, তার মানে 6 গুণন 2 মানে 6 দুগুণে 12 হবে আমাদের আনসার। ঠিক আছে? ওকে। ক ধরে করলে এই জায়গাটাতে ঝামেলা করতে পারেন। হ্যাঁ, এই জায়গাটাতে 3 ক গুণন হচ্ছে ক, কারণ গুণফল তো একটা 3 ক আর একটা কি ক, 1 ক। বিকল্প দুই দুই নিয়মে করাই দিচ্ছি, তাই না? দুইটা নিয়মেই করাই দিচ্ছি।
দেখেন পিতা পুত্রের অঙ্ক চলে আসছে, পিতা পুত্রের অঙ্ক। এটা কি স্যারদের স্যারদের ফেভারিট অঙ্ক, তাই না? আপনাদের এক্সামে আসে, এক্সামে এই টাইপের অঙ্ক আসে না, পিতা পুত্রের অঙ্ক। একবারে দেখে আপনারা ফিট লেগে যান, পিতা পুত্রের অঙ্ক পারি না, পিতা পুত্রের অঙ্ক দেখলেই। আচ্ছা দেখেন যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, অনুপাত দেওয়া আছে 7:2। 10 বছর পরে বয়সের অনুপাত কত হবে? আপনি এখনকার, আচ্ছা এখনকার দুজনের বয়স বের করে ফেলেন। পিতার বয়স কত হবে? পিতা হবে হচ্ছে উপরে 7 নিচে 7+2 ইন্টু হবে 54, কারণ পিতা আর পুত্রের বয়সের সমষ্টিটা দেওয়া আছে, অনুপাত যাদের তাদের পরিমাণটার সমষ্টিটা মোট পরিমাণটা দেওয়া আছে। তার মানে হচ্ছে 7/9 ইন্টু 54, যেহেতু 6×9 54, তার মানে 7×9 63 হচ্ছে পিতার বয়স, সরি 6×7 42 হচ্ছে পিতার বয়স, 42 বছর হচ্ছে পিতার বয়স। বাকিটা হচ্ছে পুত্রের বয়স, সমষ্টি কত দেওয়া আছে 54, 54 থেকে 42 বাদ দিলে বাকি 12 বছর হচ্ছে পুত্রের বয়স, বাকি 12 বছর হচ্ছে পুত্রের বয়স। এখন আমাদের যে কথা সেটা হইল যে 10 বছর পরে এদের অবস্থা কি হবে? 10 বছর পর পিতার বয়স কি হবে? 10 যোগ হবে, যে 42-এর সাথে 10 যোগ করে দিব, তাহলে হবে 52। 10 বছর পরে পুত্রের কি অবস্থা হবে? পুত্র এখন আছে 12, 12-এর সাথে 10 যোগ করে দিব, তাহলে হবে 22। এই অনুপাতটাই বের করতে বলছে। এটার অনুপাত কত হবে? তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে আমাদের পিতার পুত্রের 52:22, দুটাই 2 দিয়ে ভাগ যায়, তার মানে 26:11 হয়। 26:11 এটা হবে আমাদের অ্যান্সার। 26:11 এটা হবে আমাদের অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? পিতার বয়স বের করে ফেলছি, পুত্রের বয়স বের করে ফেলছি। তারপরে 10 বছর পরে কি? পিতারও 10 বছর যোগ হবে, পুত্রেরও 10 বছর যোগ হবে, অনুপাতটা কত সেটা বের করে ফেললেই হয়ে যাবে। বুঝলাম? ক্লিয়ার হয়েছি? এটা কিন্তু লিখিততেও আসে, বিভিন্ন পরীক্ষায় লিখিততে এই কোশ্চেন আসে, লিখিততে এইভাবে করে দিবেন, অথবা ক ধরে করে দিতে পারেন যে 7 ক 2 ক, 7 ক যোগ 2 ক মানে 9 ক সমান 54, ক এর মান আসবে 6, ক এর মান 6 আসলে পিতার বয়স হবে 7 ক, মানে হচ্ছে 6×7 42, এভাবে করে। একই তো, বুঝতে পেরেছি? ক্লিয়ার? সবাই কি বুঝছি? মানে ক ধরে করাটা কি বুঝতেছি? যে পিতার বর্তমান বয়স 7 ক আর পুত্র বর্তমান বয়স 2 ক, বলছে এই দুইজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি? দুইটার যোগফল। প্রশ্ন মতে 7 ক যোগ 2 ক সমান কত? 54, তার মানে 9 ক এর মান 54, তার মানে ক এর মান, যেহেতু 9 আর ক গুণ আকারে আছে, 6×9 54। আমার লাগবে পিতা আর পুত্রের বয়স। আমরা একবারেও বলতে পারি যে পিতা কত বলছি? 7 ক, 7 ক মানে 7 গুণন 6, 6×7 42 বছর। পুত্র বলেছি 2 ক, মানে 2 গুণন 6 মানে 12। এখন 10 বছর পরের অবস্থা কি হবে? এটা তো বর্তমান বয়স, যাদের মানে পিতার পুত্রের বর্তমান বয়স যদি একজনের 42 একজনের যদি 12 হয়, তাহলে 10 বছর পরের অবস্থা কি? 10 বছর পর পিতা অনুপাত পুত্র, একবারে দিই পিতা অনুপাত পুত্র। পিতার বয়স 42-এর সাথে 10 যোগ মানে 52, পুত্রের বয়স 12-র সাথে 10 যোগ মানে 22, তার মানে এই দুটার অনুপাত করলে 2 দিয়ে ভাগ করলে 26:11 চলে আসে। এভাবে করেও করতে পারেন। বিকল্প, সবগুলো বিকল্প। এটা হচ্ছে একটা নিয়ম, এটা আরেকটা নিয়ম, বিকল্প নিয়ম করা যাইতে পারে, তাই না? বুঝতে পেরেছি? ক্লিয়ার? বই তো অবশ্যই ঢাকায় পাওয়া যাবে। ঢাকায় যদি বই পাওয়া না যায় আর কোথায় বই পাওয়া যাবে বলেন? ঢাকায় তো বই পাওয়া যাবেই। আমার মনে হয় আজকে আমরা 36 নম্বর পর্যন্তই রাখি, আজকের 11টা বাজলো। তো ঠিক আছে, আপনাদের ক্লাসটা কেমন লাগলো? আর যারা পেইড ব্যাচের আছেন অবশ্যই আগামীকালকে 9টার দিকেই কিন্তু ক্লাস হবে। আগামীকালকে কিন্তু 10টায় ক্লাস না, 9টায় ক্লাস হবে আমাদের। আমি চেষ্টা করছি সপ্তাহে 6 দিনই ক্লাস নেওয়ার, যদি কোনো দিন বাদ যায় সেটা তো বলে দিব, যাতে আমরা দ্রুত গতিতে আগায় যাই, অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ আপনারা পরীক্ষায় ভালো করেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।